অনুব্রত মণ্ডলের পর মদন মিত্রও কিন্তু ঋতব্রত তৃণমূল শিবিরে নাম লেখালেন। মদন মিত্র কিন্তু একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের শুরুর সময় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কজন শুভাকাঙ্ক্ষী এখনো ছিল, তার মধ্যে কিন্তু মদন মিত্র অন্যতম একজন ছিলেন। কিন্তু আজকে অর্থাৎ বৃহস্পতিবার দেখা গেল বিধানসভায় গিয়ে তিনি ঋতব্রত শিবিরে যোগদান করেছেন। অনুব্রত মণ্ডল, মদন মিত্র, ফিরহাদ হাকিম, জাভেদ খান, বিপ্লব মিত্রের মতো একাধিক হেভিওয়েট নেতা যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট তৃণমূলের পাশ ছাড়ছে, সেই সময় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুক লাইভ করে ক্ষোভ উগড়ে দিয়ে এই বিদ্রোহী বিধায়ক যারা তৃণমূলে রয়েছে তাদেরকে বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাঁধে বন্দুক ঠেকিয়ে তারা কার্যত নিজেদের কার্যসিদ্ধি বা নিজেদের সুবিধার জন্যই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশ ছাড়ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ফেসবুক লাইভে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ক্লিন চিট দিলেও হাইকোর্টে কিন্তু আজকে কোণঠাসা হয়ে পড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 30শে জুন এবং 8ই জুলাই অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু এই ডিজে মামলার যে শুনানি হওয়ার কথা ছিল তাতে কিন্তু এড়িয়ে গিয়েছিলেন। দুবারই তিনি হাজিরা এড়ান। তবে এবার কিন্তু হাইকোর্টের কড়া ভর্ৎসনাতের মুখে পড়ে তাকে আজকে অর্থাৎ 15ই জুলাই কিন্তু তাকে হাজিরা দিতে হয়েছে। ঠিক আমরা দেখেছি যে আজকে বিধাননগর মহকুমা কোর্টে আজকে তাকে হাজিরা দিতে হয়েছিল। 11টা 50-এ কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছন মহকুমা কোর্টে, বিধাননগর মহকুমা কোর্টে এসে পৌঁছন। তারপর টানা প্রায় 1.5 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তার যে নমুনা অর্থাৎ যে তার কণ্ঠস্বরের যে ফরেন্সিক টেস্ট, সেটা কিন্তু ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সিআইডি যারা আধিকারিক রয়েছেন তারা করেন। প্রায় 1.5 ঘন্টা অর্থাৎ বেলা 1:30টার সময় তিনি কিন্তু আমরা দেখেছি যে মহকুমা কোর্ট থেকে বেরিয়ে এসেছেন। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যখন নিয়ে আসা হয় এই টানা জিজ্ঞাসাবাদ চলাকালীন কিন্তু বিভিন্ন বিষয়ে তাকে প্রশ্নও করা হয়েছিল বলে সূত্র মারফত আমরা জানতে পেরেছি। তাছাড়া তার কণ্ঠস্বরের যে নমুনা অর্থাৎ যে স্যাম্পল, ভয়েস স্যাম্পল, যে ডিজে মামলায় যে উস্কানিমূলক মন্তব্যের যে বিভিন্ন রকমের তার নামে যে বিভিন্ন থানায় এফআইআর দায়ের হয়েছে, সেই কণ্ঠস্বর তারই কিনা সেই কিন্তু মিলিয়ে দেখার জন্যেই তার কণ্ঠস্বর সংগ্রহ করেছেন ম্যাজিস্ট্রেট। তার সঙ্গে উপস্থিত ছিলেন সিআইডি অফিসারেরাও। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন 11টা 50-এ এসে পৌঁছেছেন, সেই সময় কিন্তু নিশ্ছিদ্র নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছিল মহকুমা কোর্ট চত্বর। শয়ে শয়ে পুলিশ, যাতে ডিম হামলা এড়াতে এরকমও সম্ভাবনা ছিল যে তাকে আক্রমণ হতে পারে তার উপর। এর আগে আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বিভিন্ন জায়গায় যেতে গেছে তার উপর নানা রকমের আক্রমণ হয়েছে। কখনো সেটা বিভিন্ন জায়গায় হতে পারে ডিম আক্রমণ, তাছাড়াও এয়ারপোর্টেও তাকে আক্রমণ করার চেষ্টা করা হয়েছিল বলে আমরা দেখেছি। সেই ধরনের কিন্তু আক্রমণ ঠেকাতেই কিন্তু আজকে পুলিশ খুবই তৎপর ছিল। বিশাল মোতায়েন পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল। এছাড়াও কিন্তু সেনা মোতায়েন ছিল। একদম গার্ডওয়াল দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল কোর্ট চত্বরে। আনাগোনাও কার্যত নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। আমরা সূত্র মারফত জানতে পেরেছিলাম যে কোনো রকম ভাবে কাউকেই ওই সময়টুকু মানে 1.5 ঘন্টা 12টা 50 থেকে 1:30টা অবধি কোর্ট চত্বরে কাউকেই প্রায় ঢুকতে দেওয়া হয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায় কোর্টে ঢুকেছেন একদম নিশ্চিদ্র নিরাপত্তা বলয়ের মধ্যে। তবে এই ঘটনার সূত্রপাত কোথা থেকে? এই যে ডিজে মামলা, ডিজে মামলা কি? ডিজে মামলা অর্থাৎ যখন নির্বাচন চলছিল আমাদের হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচন, সেই সময় বিভিন্ন জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্যাম্পেনিং করছিলেন। অর্থাৎ বিভিন্ন যারা ক্যান্ডিডেট ছিলেন বা বিভিন্ন যারা প্রার্থী হয়েছিলেন তাদের কাছে গিয়ে যে প্রচারের সময় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের এই সাংসদ অর্থাৎ ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন যে 4 তারিখ বেলা 12টার পর ডিজে বাজাবো। এই ডিজে কথার অর্থ বিরোধীরা কিন্তু অনেকেই ভেবে নিয়েছিলেন যে এই ডিজে বাজানোর কথা অর্থ বলা হচ্ছে যে এই 4ঠা মে যদি তৃণমূল সরকারে আসতো তাহলে কিন্তু ডিজে বাজানো মানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উস্কানিমূলক মন্তব্য, অর্থাৎ যারা বিরোধী রয়েছেন সেই সমস্ত বিরোধীদের কর্মীদের নেতাদের আক্রমণ করার এক রকমের হুমকি দিচ্ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বকলমে। যেই নিয়ে বিভিন্ন মহলে, বিভিন্ন রাজনৈতিক মহলে বিভিন্ন সমালোচনার ঝড় ওঠে। তাছাড়াও তার নামে একাধিক এফআইআর দায়ের হয়। সেই মামলার পরিপ্রেক্ষিতেই কিন্তু মামলা গড়ায় হাইকোর্ট অবধি। হাইকোর্টের বিচারপতিও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো সাংসদের এই ধরনের মন্তব্যকে কিন্তু ভীষণভাবে ভর্ৎসনাদ করেছিলেন যে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড কিভাবে তৃণমূল কর্মীদেরকে এই ধরনের মন্তব্য করতে পারেন, যাতে অপর যারা বিরোধী দল রয়েছে তাদের জীবন নাশ মানে জীবন সংকট হতে পারে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে প্রচ্ছন্নভাবে হুমকি দেওয়া।
তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড কিভাবে চৌঠা মেয়ের পর হুমকি দিতে পারেন, অর্থাৎ চৌঠা মেয়ের পরে কিন্তু এই ডিজে বাজানোর কথাকে কিন্তু অনেকেই বুঝেছিলেন যে এটা ঘুরিয়ে ভাবে কিন্তু হুমকি দেওয়া। সেই মামলারই তিনি আজকে নমুনা দিলেন, অর্থাৎ গলার যে ভোকাল টেস্ট তিনি আজকে করিয়েছেন। দুদিন পরে এর ফলাফল জানা যাবে, আবার শুনানি অবধি অপেক্ষা করতে হবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে যে অভিযোগগুলো রয়েছে সেগুলো কতটা ভিত্তিহীন বা সেগুলোর কতটা ভিত্তি রয়েছে। पिताजी, मेरा रिपोर्ट कार्ड मैं फिर से फेल हो